দর্শক, রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সম্প্রতি ভারতে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এই 3 ইস্যু নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা চলছে দেশে। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আলোচনার বিষয়, আলোচনায় 3 ইস্যু, দায় আসলে কার? এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। একেবারে ডান পাশে আছেন, আমার পাশে আছেন মোফাজ্জল করিম, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শামসুদ্দিন চৌধুরী মানিক, শুরুতে একটু আপনার কাছে আসতে চাই। বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন, অবগত। একটু শুরুতেই বিষয়গুলো তো ধরেন, আমি যদি কোনো অপরাধ করি, এটার ব্যক্তিগত দায়িত্ব অবশ্যই আছে। এর পাশাপাশি বলা হচ্ছে যে পুলিশ প্রধান যিনি, উনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দায়িত্বে ছিলেন। সাবেক সেনাপ্রধান যিনি, সে সময়ও আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় ছিলেন। একই সঙ্গে যিনি মারা গেলেন, খুন হলেন, খুব নৃশংসভাবে খুন করা হয়েছে আনোয়ারুল আজিম, তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য। এই জায়গায় অন্য কারো আসলে দায় দেখেন কিনা? দেখুন, আমি যদি একটি দোকানের মালিক হই, দোকানের কর্মচারীরা যদি চুরি করে, অন্যায় করে, আমি যতক্ষণ না জানবো, ছোট্ট পরিসরে বলছি, সেটি কি আমার দায়িত্ব হবে? এখন রাষ্ট্র তো আরো অনেক বড় জিনিস, তাই না? সেখানে সরকার বলতে আমরা প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের সদস্যদের যদি ধরি, তাহলে তাদের পক্ষে কে দুর্নীতি করছে, কে চুরি করছে, এগুলো জানা সম্ভব না, এবং এগুলো জানা কিন্তু তাদের দায়িত্বের মধ্যেও পড়ে না। উদাহরণস্বরূপ, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ইন্সপেক্টর জেনারেল পুলিশ রয়েছেন, আর অনেকে রয়েছেন, ডেপুটি ইন্সপেক্টর ইত্যাদি ইত্যাদি, অনেকে রয়েছেন। তারা কি করছে এগুলো প্রকাশ্যে না আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এগুলো জানা অসম্ভব। এখন যেটা হয়েছে, আমরা এই 3 জনের ঘটনা আমি আলাদা আলাদা করে বলতে চাচ্ছি, কারণ 3 জনের ঘটনা কিন্তু ভিন্ন ভিন্ন। বেনজির আহমেদ, ওনার সম্পর্কে একটি দৈনিক পত্রিকা বিস্তারিত অনেক কিছু লিখেছে, তার দুর্নীতির ফেরেস্তি দিয়েছে, সেটা মোটামুটি আমরা সকলেই পড়েছি, এবং সেগুলো খুব বিস্তারিত, সব জায়গায় কোথায় কি হয়েছে না হয়েছে সব লিখেছে। এখন এই ধরনের ঘটনা ঘটার পরে আপনার ইমিডিয়েট পরেই যে দুর্নীতি দমন কমিশন সেটি নজরে নেবে, সেটি কিন্তু প্রত্যাশিত নয়। কারণ পত্রপত্রিকায় তো ভুল খবরও আসতে পারে, ভুয়া খবরও আসতে পারে। এজন্য প্রাথমিক পর্যায়ে যেটি প্রয়োজন সেটি হলো আপনার অনুসন্ধান করা। আমি বিচারপতি থাকাকালে পত্রপত্রিকা আমি এটা খুব ফলো করতেছি। পত্রপত্রিকায় যেসব খবর আসতো সেগুলো আমি সাধারণত সেগুলোর উপর আমি রুল ইস্যু করতাম। কিন্তু রুল ইস্যু করার আগে আমি নিশ্চিত হয়ে নিতাম যে পত্রিকা, এমনকি খুব নামি দামি পত্রিকা আসার পরেও, যে পত্রিকায় যে খবরটি এসছে সেটি কতখানি আপনার বস্তুনিষ্ঠ আমি যাচাই করতাম। এবং যাচাই করার জন্য আমার নর্মাল প্র্যাকটিস ছিল সেই জেলার ডেপুটি কমিশনারকে ডেকে অন্তত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যে ঘটনাটি সত্য কিনা। এখন একটু আগে আবার আরেকটা কথা বলি, যে সরকার প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের যে কথা বলেছিলাম, কাজ কিন্তু এটি নয়, এবং তাদের পক্ষে এটি করা সম্ভব নয়। এর জন্য রাষ্ট্র একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠিত করেছে, যে সংস্থার নাম দুর্নীতি দমন কমিশন। এর বাইরেও কিন্তু আরও সংস্থা রয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংক রয়েছে। বাংলাদেশ ব্যাংকে একটি স্পেশালাইজড বিভাগই রয়েছে, যার কাজ হলো, একজন অফিসারই রয়েছে যার কাজ হলো মানি লন্ডারিং বিষয় আপনার করা, তদন্ত করা, ঘাটিয়ে দেখা। এগুলো কিন্তু মূলত তাদেরই দায়, দুদকের দায়, বাংলাদেশ ব্যাংকের দায়, এবং আরও অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদেরও দায়। এই দায়টা কি সরকারের উপরে যায় কিনা, প্রাতিষ্ঠানিক দায়? এইটা হলো সেই, কারণ সরকার তো ভাগ করে দিয়েছে, দুদককে দিয়েছে তোমরা এটা করবে।
বাংলাদেশ ব্যাংককে বলেছে তোমরা এটা করবে। ধরেন একটা আমি বেনজির আহমেদের কথা আমি 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 এখানে বলি, আপনার এইখানে তাদের দায় কিন্তু যে এই তদন্তগুলো করা, এইখানে যদি তারা ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায় একান্তই তাদের। গণমাধ্যমে আসার আগে সরকার জানবে না? ধরেন যে বেনজির আহমেদের যে প্রকাশ্য সম্পদ দেখা গেল গণমাধ্যমে, যেটা আসলে অঢেল সম্পদ, মানে এটা আসলে অনেক অনেক, মানে সেই জায়গা থেকে সরকার কিছু জানতো না, মানে এটা সম্ভব? শোনেন, আমি মনে করি যে কেউ না জানালে সরকারের পক্ষে এটি, সরকার মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সদস্য স্বপ্রণোদিত হয়ে দুদক কোনো কিছু করতে পারে না স্যার? অবশ্যই পারে। দায় যদি কারো থাকে, ব্যর্থতা থাকে, আমি তো বলবো প্রথমে এতদিন আসলো না। এখন শোনেন, এখানে একটি কথা আছে, যেমন বাংলাদেশ ব্যাংক হয়তো ভাবতে পারে যে পুলিশের ইন্সপেক্টর জেনারেল অনেক বড় মাপের মানুষ, ক্ষমতাবান মানুষ, কিন্তু দুদকের বেলায় তো এটি প্রযোজ্য নয়। দুদকের চেয়ারম্যান পুলিশের ইন্সপেক্টর জেনারেল থেকে পদমর্যাদায় অনেক উপরে, ক্ষমতায় অনেক উপরে। দুদকের অন্যান্য কমিশনাররাও কিন্তু পুলিশের ইন্সপেক্টর জেনারেল থেকে পদমর্যাদায় উপরে, ক্ষমতায় উপরে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়তো বলতে পারে, ও আইজি তো অনেক বড়, সেখানে আমি হাত কিভাবে দেব, বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো একই কথা বলতে, এরকম বিষয় কি আদৌ আছে? এটা হতে পারে, সম্ভব, কিন্তু এটাতে দুদকের বেলায় মোটেও প্রযোজ্য না। এই যে আমি যেটা বললাম, দুদকের সকলেই আইজির থেকে পদমর্যাদায় অনেক উপরে। স্যার, এই জায়গায় আপনি নিশ্চয়ই আরো ভালো জানেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মানে এই যে দুর্নীতি ধরার যে কালচার, দুর্নীতিবিদদের ধরার যে কালচার, দুর্নীতিবাজদের, সেই জায়গায় তো একটা বড় অভিযোগের জায়গা যে রাঘব বোয়ালরা আসলে ধরাছোঁয়ার বাইরে থাকছে, বড় বড় দুর্নীতিবাজ। সেই জায়গায় আমি যেটাই বলছিলাম যে এটা একটি কারণ হলো যে অনেকেই ভাবে, ও সে তো অনেক বড়, আমি সেখানে হাত দিয়ে কি আমার হাত পুড়বো, এই কথা, কিন্তু এই কথা কিন্তু দুদকের বেলায় প্রযোজ্য নয়। কারণ দুদক তাদের সকলের চেয়ে অনেক বড়। যে কোনো আমলার থেকে দুদকের আপনার যে আপনার প্রধান এবং কমিশনার, এবং শুধু তাই নয়, দুদকের কমিশনার এবং প্রধান কমিশনার, তাদের চাকরির নিরাপত্তাও কিন্তু রয়েছে। তাদের সরানো কিন্তু সম্ভব নয়। তাদের সরাতে হলে যেই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের সরানো যায়, বা নির্বাচন কমিশনের কমিশনার এবং অন্যান্যদের সরানো যায়, সেই একই প্রক্রিয়া ছাড়া তাদের কিন্তু অপসারণ করা যায় না। তাদের চাকরিও নিশ্চিত। সুতরাং তাদের ভয়ের তো কোনো কারণ থাকার কোনো কারণই নেই। একটু নিয়ে আসি, আমি মাহফুজুল করিমের কাছ থেকে একটু নিয়ে আসবো। একটু গণমাধ্যমের রিপোর্ট বলছে যে সেনাবাহিনী এবং পুলিশের সাবেক দুই প্রধান আজিজ আহমেদ, বেনজির আহমেদকে ঘিরে দুর্নীতির অভিযোগ, বর্তমান একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড, পরপর 3টি ঘটনা সরকার ও আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে। এসব ঘটনার দায় নিতে চাইছেন না ক্ষমতাসীন দলের নেতারা। আসলে কি ক্ষমতাসীন দলের কোনো দায় থাকে কিনা? এই সমস্ত ঘটনার দায় কার সম্বন্ধে বলছে? এই যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, আওয়ামী লীগ, আওয়ামী লীগের কোনো দায় দেখেন কিনা? সরকারের, মানে সরকারের, আওয়ামী লীগের না সরকারের? আওয়ামী লীগ তো হচ্ছে দল, পার্থক্য আপনি আলাদা করতে পারেন। জি, দুইটাকে তো গুলিয়ে ফেললে চলবে না। দল এবং সরকার তো দুইটা দুই। এখন বাংলাদেশে তো দল সরকার মানে আলাদা করাটা কঠিন হয় স্যার। এটা আমরা কঠিন করে ফেলেছি বলে আর কি, কিন্তু এটা তো হওয়া উচিত না। অবশ্যই, তাই নয় কি? আচ্ছা, এখন কথা হচ্ছে ঘটনা যাই হোক, এটা যে দেশের জন্য একটা অত্যন্ত মারাত্মক রকমের একটা মর্যাদাহানিকর, সুনামহানিকর ব্যাপার, এটা তো মধ্যে কোনো সন্দেহ নাই, নাম্বার 1। নাম্বার 2, আমরা সব সময় দুর্নীতির কথা সেই একজন অফিসের কেরানি বা নিম্ন পর্যায়ের এদের কথা শুনি, এবং এদের সমানে ডিসমিস করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এমনকি অফিসারদেরও ইত্যাদি, সরকারি কর্মচারীদের। কিন্তু যারা বড় বড় দুর্নীতি করেন, একজন সচিব হয়তো বড় রকমের একটা কিছুর মধ্যে দুর্নীতির মধ্যে জড়িত থাকতে পারে, একজন ব্যাংকের একটি চেয়ারম্যান বা একটি ব্যাংকের একটা সম্প্রতিকালে একটা ব্যাংকের কথা খুব বেশি করে শোনা গেছিল, বহু আগে থেকে অবশ্য, কিন্তু সেই ব্যাংকের এখন প্রকাশ্যে নামধাম, এবং সেই ব্যাংকের সেই কর্মকর্তার ব্যক্তিটির বিরুদ্ধে, কর্মকর্তা ঠিক না, তিনি চেয়ারম্যান ছিলেন, ব্যক্তিটির বিরুদ্ধে তো দুদক চার্জশিটই দিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো খুব কম শোনা যায়। সবসময় দুর্নীতির কথা বললে পরেই মধ্য এবং নিম্ন শ্রেণীর কর্মচারী, কর্মকর্তা ইত্যাদির কথা ওঠে।
এই প্রথম এখন আলোচনায় এসছেন রাঘব বোয়াল, যে শব্দটা আপনার একটু আগে আপনি ব্যবহার করেছেন, এবং আমি অনেক টক শোতেই কিন্তু রাঘব বোয়াল কথাটা আমি ব্যবহার করি। কারণ মাছ, চুনোপুটিও মাছ, খই, কলসা, পাপ্তা, ট্যাংরা এগুলাও মাছ, আবার বড় বড় রুই, কাতল এগুলাও মাছ। এখন আপনি সবগুলোকে যদি সমান পর্যায়ে তুলেন তাহলে এটা ঠিক হবে না। বড় বড় রাঘব বোয়াল যারা দুর্নীতিতে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে বিচার করে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, আমি অন্যান্য টকশোতে বলেছি, আজকে আপনাকেও বলতেছি, বেশি না, বছরে এরকম 2-3টা করুন না কেন রাঘব বোয়াল পাকড়াও করার পরে। আমি জানি না কতটুকু সত্য এই সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমদ সাহেব, সাবেক পুলিশের আইজি বেনজির আহমদ, এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা, কতটুকু সত্য জানি না, আদৌ সত্য কিনা সবই ঠিক হবে যদি সঠিক তদন্তের পরে চার্জশিট ইত্যাদি দাখিল করা হয়, এবং বিচারের যিনি বিচারপতি তিনি যদি বিচার করার পরে যদি রায় দেন, তারা যদি শাস্তি পান। বেনজির আহমেদের বিষয়টা এখনই এরই মধ্যে আদালতের পক্ষ থেকে সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যাঁ, বেনজির আহমেদের ব্যাপারে তো ইতিমধ্যেই তো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং আদালত যখন এরকম ধরনের আদেশ দেন, সেটা উচ্চতম পর্যায়ের, এখন একজন আমার পাশেই আছেন আজকে সহবক্তা মাননীয় শামসুদ্দিন সাহেব, তিনি তার মতো পদবীর লোকই হোক বা নিম্ন আদালতের কেউই হন না কেন, আদেশ দেওয়ার আগে, যেহেতু বিচার কার্যে একজন ম্যাজিস্ট্রেট হিসাবে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আমিও জড়িত ছিলাম, এমনি প্রশাসনিক আদেশ দেওয়া এক কথা, কিন্তু আইনের আলোকে বিচার কাঠগড়ায় আপনি ইয়েতে এজলাসে যখন বসে আপনি যখন রায় দিচ্ছেন বা একটা আদেশ দিচ্ছেন, সেটা সম্পূর্ণ ওই আইনের ভিত্তিতে হতে হবে। আপনার সামনে এভিডেন্স অ্যাক্ট রয়েছে, আপনার সামনে ক্রিমিনাল প্রসিজার কোড রয়েছে, পেনাল কোড রয়েছে, আর অন্যান্য মাইনর অ্যাক্ট তো শত শত রয়েছে। ওই যে আইনের আপনি বিচার করতেছেন, সেই আইনের আলোকে যদি রায় হয় তাহলে আচ্ছা। তো যে আদেশ দিয়েছেন, যে আদেশের বলে বেনজির আহমদ সাহেবের বিরুদ্ধে এত বড় একটা ইয়ে হয়েছে, এই রায়টা যেরকম বেনজির মানে নজিরবিহীন, তেমনি কর্মকাণ্ডগুলোও নজিরবিহীন। এইরকম মনে হয় যে এই যে ধরেন একজন যখন এত বেশি সম্পদশালী হয়ে ওঠেন, হ্যাঁ, যখন এত বেশি অভিযোগগুলো আসে, এই পর্যায়ে আসার পেছনে কি মানে সরকারের কোনো রকম দায় দেখেন? এখন সরকার তো প্রত্যেকের পেছনে তো একটা ইয়ে লাগিয়ে রাখে না, আপনার গুপ্তচর লাগিয়ে রাখে না। সরকার কাউকে, সরকারি কর্মচারীদের কথা বলছি, তার আমলনামা কীরকম, তার রেকর্ড কীরকম, তার এসিআর ইত্যাদি ইত্যাদি, চাকরির রেকর্ড কীরকম, এগুলো সব বিচার বিবেচনায় নিয়ে সর্বোপরি তার দক্ষতা, যোগ্যতা, সততা, এই 3টা জিনিস পরীক্ষা নিরীক্ষা করে একটা পদে বসানো হয়। বিশেষ করে সেই পদটা যদি কোনো বিভাগের বা কোনো দপ্তরের যদি সর্বোচ্চ বা উচ্চ পর্যায়ের হয়, তাহলে এগুলো অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে করা হয়। পদে বসার পর? হ্যাঁ, পদে বসার পরে না, পদে বসার পরে না, আগে তো বসানো হয় স্যার। বলছি বসানোর আগে অমুককে আপনি ইয়ে করবেন, আইজি করবেন, তার আমলনামাটা কি সমস্ত দেখে টেকে নিয়ে তার ইয়ে দেখে তারপরে দেওয়া হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, যিনি এত বড় অপরাধ করেছেন বলে আর কি, যার সম্পদের কোনো, এখন তো দেখা যাচ্ছে বাপরে বাপ, এর যদি শতকরা 10 ভাগের 1 ভাগও যদি সত্য হয়, তাহলে সেটাই বা কম নাকি? ওরে বাপরে বাপ, শত শত হাজার হাজার বিঘার মালিক তিনি, তার স্ত্রী ইত্যাদি ইত্যাদি, বাড়ি ঘর দুয়ার, কতটা ফ্ল্যাট ইত্যাদি। তো এগুলা এরকম আমলনামার একজন ব্যক্তিকে কি করে বসানো হলো? তাহলে বুঝতে হবে যে তার আমলনামা, তার সার্ভিস রেকর্ড যেটা, সেগুলো পরিষ্কার রেখে তিনি আগিয়েছেন। তাহলে সেখানে নিশ্চয়ই কেউ না কেউ মদত দিয়েছেন বা কেউ কেউ চোখ বন্ধ করেছিলেন ইত্যাদি। তো যাই হোক, মোট কথা তার ব্যক্তিগত রেকর্ড হয়তো তিনি লুকিয়েও ফেলতে পারেন, জানি না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স। এখন যেটা এখন মানে সূর্যালোকের মতো যেটা স্পষ্ট, সেটা হচ্ছে তিনি অগাধ সয় সম্পত্তির মালিক, তা তিনি এবং তার পরিবারের লোকজন। এটা, আমিও তো সরকারি চাকরি করেছি,
আর এখানে মাননীয় বিচারপতি উনি তো অনেক উপরের পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে ছিলেন। তা আমরা কি বেতন না খাই, আমরা কি বেতন বাদ দিয়া ওনার মতো মানে উপার্জনের উপরে নির্ভর করেছি নাকি? উনি যদি 2000 বিঘার মালিক হন, তাহলে তো আমাদের তো 200 বিঘারও না হয় মালিক হওয়া উচিত ছিল, বা অন্যান্য, আমি বলে বলছি না, অন্যান্য সরকারি কোনো জায়গায়। এখানে নিশ্চয়ই একেবারে উনি দায় এড়াতে পারেন না, এবং এর দায়িত্বটা ওনাকেই নিতে হবে, ব্যক্তি হিসাবে নিতে হবে। অনেক ধন্যবাদ। ছোট বিরতি নিয়ে আমি ফিরবো এখান থেকে আপনার কাছে। দর্শক, ছোট একটা বিরতির সময় হয়েছে ইনসাইড পলিটিক্সে, ফিরছে কিছুক্ষণের মধ্যেই আশা করি। সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম আলোচনায় 3 ইস্যু বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিচারপতি শামসুজ্জোহর মানিক, আছেন মোফাজ্জল করিম। শামসুজ্জোহর মানিক একটু আসতে চাই। আমি একটু বেনজির আহমেদ সম্পর্কে একটু আলোচনা করেছি, একটু আপনার কাছে একটু জানতে চাই যে ধরেন যে প্রশ্নটা রেখেছিলাম যে কেউই মানে সরকারের খুব কাছাকাছি, তো ধরেন সাবেক পুলিশ প্রধান, খুব সেন্সিটিভ পদ, যারা দেশটা চালায়, পুলিশ প্রশাসন, সাবেক সেনা প্রধান, খুব সেন্সিটিভ পদ, আপনার একজন সংসদ সদস্য, এগুলো তো খুব মানে সরকারের খুব কাছাকাছি। সেই জায়গায় যখন এরকম খবরগুলো সামনে আসে, একটা হচ্ছে সরকারের ভাবমূর্তির জায়গাটা, আর 2 নম্বর হচ্ছে ক্ষমতাসীন দল যেহেতু আওয়ামী লীগ, সবচেয়ে বেশি আসন তারা, সংখ্যাগরিষ্ঠতা, সেই জায়গায় দলের ভাবমূর্তির জায়গাটাও একটু দেখুন দেখতে চাই। এখানে যদিও বলছেন যে ব্যক্তিগত, করিম সাহেব অনেকগুলো কথা বলেছেন যার সাথে আমি 100% একমত। উনি বলেছেন এই দায় ওনাদেরই নিতে হবে। কারণ আরেকটি কথা বলেছেন যে সরকার তার গুপ্ত, সরকার মানে কিন্তু আপনার সরকারের কর্মকর্তা নয়, আমি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের কথা বলছি, তারা তার গুপ্তচর লাগিয়ে রাখে না, রাখা সম্ভব না, এবং লাগিয়ে রাখা তাদের দায়িত্বের মধ্যেও পড়ে না কিন্তু। এবং আরেকটি কথা, বেশ কয়েকটি কথা উনি বলেছেন, যে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চুনাপুটিদের ধরা হচ্ছে, কেরানি, পিয়ন, চাপরাশি, দারোয়ান ধরা হচ্ছে, বড়দের ধরা হচ্ছে না। যদি ধরা হতো, এরকম 2-3টি ধরা হলে কিন্তু দেশের অবস্থা অন্যরকম হতো। কিন্তু সেইখানেও আমি ব্যর্থতার দায় দেব কিন্তু যাদের উপর এই দায়িত্ব রয়েছে তাদের উপর, দুদক বলেন বা বাংলাদেশ ব্যাংক বলেন বা অন্যান্যদের উপর রয়েছে। এবং এখানে আরেকটি কথা, বেনজির আহমেদ সাহেবের উপর এই দুদক তখনই নামলো যখন একটি পত্রিকায় খবরটি কালের কণ্ঠে যখন প্রকাশ করে আসলো। জি, এই খবরটি যদি আগে উনি যখন আইজি ছিলেন তখন আসতো, তখন যদি দুদক না নড়াচড়া করতো, তাহলে অন্যরকম একটা কথা। তখন আসা সম্ভব স্যার, আপনার কি মনে হয়? তখন আসা কেন সম্ভব? আজকে যদি সম্ভব হয় তখন তাহলে 2 বছর আগে কেন সম্ভব হতো না বলেন? তাই না? ইনফরমেশনগুলো তো আগে থেকেই কালেক্ট করা সবই তো পরে আসছে, সম্ভব ছিল। জেনারেল আজিজ আহমেদ তখন যদি সরকার যদি তাকে প্রোটেক্ট করতো, তাহলে আপনি সরকারকে দোষ দিতে পারতেন, কিন্তু সেই সিচুয়েশন তো আসেনি। এখন আপনার যেটা অগাধ সম্পদ, যেগুলো অবিশ্বাস্য, আপনার একটা রিসোর্টই 1400 বিঘা জমির উপর। হ্যাঁ, কি করে এগুলো হলো, এগুলো সবই গভীরভাবে চিন্তা করার ব্যাপার। এবং এইখানে দুদককে, এটা কি স্যার একটা হচ্ছে ক্ষমতার ব্যবহার, ক্ষমতাকে ব্যবহার, অপব্যবহার, আরেকটা হচ্ছে সরকারের সঙ্গে সম্পর্কের কোন রকম না। একজন আইজি যদি আপনার পয়সা খেতে থাকে, তাহলে এমনটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে না, আইজির সাথে একজন মন্ত্রী মিলিতভাবে করেছে, সেটা অন্য কথা হতো, কিন্তু সে ধরনের কোনো এভিডেন্স আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আইজি নিজেই কাজগুলো করেছে। এমপি আনারের কথা যদি একটু বলেন স্যার। এমপি আনার সেই জায়গায় তার যে অভিযোগ বড়, সেটি হচ্ছে যে যেটি রিপোর্টে আসছে, পশ্চিমবঙ্গের পুলিশ বলছে বাংলাদেশের এমপি আনার চোরা কারবারের বিষয়টা আছে। একটা জিনিস মনে হয়, আমি কিন্তু একজন আইনজ্ঞ, জি জি, আমরা দুজনেই ইনফ্যাক্ট আইনেরই মানুষ। এখানে উনি নিহত হয়েছেন, আমরা সব খবরে কিন্তু এখনো ভাষা ওনার ডেড বডিও পাওয়া যায়নি। উনি নিহত হয়েছেন কিনা সেটাও কিন্তু এখনো কিন্তু প্রশ্ন সাপেক্ষ, তার শরীরে কোনো অংশ পাওয়া যায়নি ইত্যাদি। তবে ধরে নেই, সমস্ত রিপোর্ট থেকে আমরা ধরে নিতে পারি যে মোস্ট পসিবলি কনফার্ম তো করেছে, পশ্চিমবঙ্গের পুলিশ কনফার্ম করেছে। পুলিশ কনফার্ম করেছে, মানে এভিডেন্স কিন্তু পায়নি, এভিডেন্স না পায়নি তা নয়, রক্ত পেয়েছে এবং কিছু সিসিটিভিতে কিছু ঘটনা থেকে তারা মোটামুটি নিশ্চিত যে খুন হয়েছে। এখন কেন খুন হলো এটি কিন্তু সকলের আন্দাজ, এটি জোর করে
আপনার কিছু বলা কিন্তু এখন সম্ভব নয়। অনেকে অনেক কিছু বলছেন যে উনি চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিলেন বা ওই অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলেন, এগুলো কিন্তু সবই এখন পর্যন্ত মুখের কথা, কোনোটাই প্রমাণিত নয়। এভাবে হত্যাকাণ্ড কি বার্তা দেয়? না, এখন অনেক কারণে হতে পারে। উনি যে এলাকায় নিহত হয়েছেন সেই এলাকাটি ওই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লোকদের দাপট রয়েছে, সেটাও হতে পারে। রাজনৈতিক কারণ হতে পারে, পারিবারিক অনেক কিছু কারণ হতে পারে, বুঝলেন। সুতরাং এখন বড় রকম আর্থিক লেনদেন হতে পারে, অনেক কিছুই হতে পারে। এইগুলো যখন ট্রায়ালে যাবে বিষয়টা, এবং ট্রায়ালে কোথায় যাবে সেটা একটা কথা, কিন্তু কারণ অপরাধ কিন্তু দু দেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, আপনার ভারতে হয়েছে, সেটা একটা কথা। সেই প্রশ্নটা কিন্তু একসময় আসবে। যাই হোক, যখন মামলা চলবে তখন সেই মামলায় যারা সাক্ষ্য প্রদান করবেন সেই সাক্ষ্যের মাধ্যমে অনেক কথা ফুটে আসবে। তার আগে কিন্তু উনি দুর্নীতি করেছেন বা আপনার বেআইনি কাজকর্ম করেছেন এই কথাটা বলা অন্তত আমার মতো একজন আইনজ্ঞের। মুফাজ্জল করিম, একটু এই জায়গায় জানতে চাই, আওয়ামী লীগের একজন এমপি এভাবে মারা গেলেন, কি আওয়ামী লীগের একজন এমপি ঝিনাইদহ ৪ আনোয়ারুল আজিম ভারতে যেভাবে মারা গেলেন, কোনো বার্তা আমরা মানে এখান থেকে আসলে কি বার্তা পাওয়া যায়? কি বার্তা মানে বুঝলাম না প্রশ্নটাই। মানে বিষয়টা হচ্ছে যে এভাবে তার যে মৃত্যু হলো, তাকে যে মেরে ফেলা হলো, সেখান থেকে কোনো বার্তা পাওয়ার সুযোগ আছে? কি বার্তা? একজন এমপি যেভাবে মারা গেলেন, কি বার্তা চান আপনি? আমি চাচ্ছি না, মানে কি বার্তা, পজিটিভ নেগেটিভ। আচ্ছা আমি বলি তাহলে। জি প্লিজ। আমি বার্তাটা পাই তো দার্শনিক কোনো তত্ত্ব কথা যাচ্ছি না, আমি সোজা একটা কথা জানি যে একটা লোক সে গিয়েছিল তার চিকিৎসার জন্য, এটা, এবং এমন না যে পালিয়ে গেছে বা চোরাই পথে গেছে, তা না, বর্ডারের দিকে গিয়ে পাসপোর্টে নিয়ে গেছে। তারপরে 2 দিন পর্যন্ত বোধহয় তার পরিবারের সঙ্গে তার যোগাযোগ হচ্ছিল, এরপর হঠাৎ করে ইয়ে হয়ে গেল, তার খোঁজ খবর নাই। পরে জানা গেল যে না, তাকে মেরে ফেলা হয়েছে। এই তো সংক্ষেপে এই স্টোরিটা। এটা থেকে একটা কথা যে ভদ্রলোক, প্রথম কথা হচ্ছে কি সত্যি তাকে কি মারা হয়েছে, যেটুকুটা আমরা বারবার দেখতে পাচ্ছি, এবং ওই কসাই কি নাম জাহিদ নাকি জানি, যাই হোক জিহাদ, হ্যাঁ, সে জেহাদকে দিয়ে যে টুকরো টুকরো ইত্যাদি 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 করা হয়েছে, এই সমস্ত এখন পর্যন্ত কিন্তু সবই প্রমাণ সাপেক্ষ। হ্যাঁ, চট করে হয়ে যেতে হবে প্রমাণিত যদি জেহাদ বলে হ্যাঁ আমি করেছি, তাই না? সে যদি দোষ স্বীকার করে, যদি দোষ স্বীকার করে বা অ্যাপ্রুভার হয় 164 হ্যাঁ যদি আসে ইত্যাদি আর কি হয়ে যায়, তাহলে হয়ে গেল। আর তা না হলে পরে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলো আর কি পারিপার্শ্বিক, এগুলো থেকে ভালো কথা। কথা হচ্ছে আপনার লোকটা একজন মানুষ মারা গেছে, অতএব এটা আপনার কি বলে খুনের মামলা, একটা খুনের মামলা হয়েছে। লোকটা একজন মাননীয় সংসদ সদস্য, এবং এই মাননীয় সংসদ সদস্য সম্বন্ধে এখন জানা গেল যেটা আর কি, বিশ্বাস করুন আমি যখন প্রথম শুনলাম যে একজন সংসদ সদস্য চিকিৎসার জন্য গিয়ে তারপরে নিখোঁজ হয়েছে বা মারা গেছে, মনটা খুব খারাপ হয়ে গেল। যে এটা কথা হলো একটা লোককে এরকম, মন তো এমনিতেই খারাপ হওয়ার কথা না। আমি প্রথম কিছুই তো জানতাম না, শুনলাম যে সে তাকে মানে তাকে হত্যা করা হয়েছে। পরে একদিন পরে যখন প্রকাশিত হলো ওই অন্যান্য কাহিনীগুলো আর কি, এর মধ্যে কিছু সীমান্তে চোরাচালানের কথা বলা হচ্ছে, চোরাচালানের ব্যাপার, তারপরে এটা একটা দীর্ঘসূত্রতা আছে এর মধ্যে, স্বর্ণের কারবারের সঙ্গে তিনি জড়িত, নারী গঠিত ব্যাপারও আছে ইত্যাদি ইত্যাদি। তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। স্তম্ভিত হলাম যে কি, সে দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ তার বিরুদ্ধে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, তার শাস্তিও হয়েছে আদালতে। পরে তিনি ছাড়া পেয়েছেন বা তার শাস্তি বোধহয় হয়নি, শাস্তি হয়েছে, ছাড়া পেয়েছেন, খালাস, মানে কোনটিতে খালাস, কোনটিতে অব্যাহতি পেয়েছেন। ওই তো অব্যাহতি মানে ডিসচার্জ হয়েছে, তাকে না ডিসচার্জও না, তাকে ওই যে এখান থেকে মামলা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে। তো যেটাই হোক নাকি, তার তিনবার নমিনেশন পেলেন, 3বার নির্বাচিত হয়েছেন। ভদ্রলোকের আর যাই হোক, তিনি বড় রাজনীতিবিদ হতে পারেন, খুবই জনপ্রিয়, যেটা এখন শোনা যাচ্ছে। লোকে, আমি তো টেলিভিশনে দেখেছি, লোকে কাঁদছে রীতিমতো, সবই ঠিক আছে,
কিন্তু যদি এগুলা যদি ঠিক হয়ে থাকে যে তিনি স্বর্ণ চোরাচালানে বা অন্যান্য অপরাধে তিনি জড়িত ছিলেন, মামলাতে আসামি ছিলেন, কোনোটাতে খালাস পেয়েছেন, কোনোটাতে অব্যাহতি হয়েছে ইত্যাদি, তাহলে তো বোঝা যাচ্ছে লোকটার রেকর্ডটা ভালো না। তিনি যতই জনপ্রিয় হন না কেন, তিনি জনপ্রিয় হতে পারেন 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়ে যদি তার মধ্যে থেকে 500 কোটি টাকা জনসাধারণের মধ্যে বিতরণ করেন, তাহলে তো সবাই ইনি একটা রবিনহুডের মতো হয়ে গেছেন। আচ্ছা, সেটা হতে পারে, কিন্তু আইনের চোখে তিনি অপরাধী। আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দল তাকে নমিনেশন দিয়েছে বারবার, তারা কি এগুলো দেখেন নাই যে এই লোকটার রেকর্ডটা কিরকম? এই অপরাধের অনেক অভিযোগ আছে। যদি এলিগেশনগুলো ঠিক হয় তাহলে আওয়ামী লীগের এখানে দায় দেখেন আপনি? অবশ্যই, সেটা পার্টিগতভাবে রাজনীতি। একটা বিরতি নিয়ে আসবো আবারও। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও ইনসাইড পলিটিক্সে। আশা করি ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি আমাদের আয়োজনে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা আলোচনা করছিলাম, আলোচনায় 3 ইস্যু, দায় কার। আবারও যেতে চাই শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে। মানিক, একটু জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এইটার বিষয়টা একটু আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, আমেরিকান স্যাংশন এবং ক্ষমতার অপব্যবহার। দেখুন, আজিজ সাহেবের ব্যাপারে জি, আমি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কথা তো কখনো আসেনি, এখনো আসেনি। কিন্তু যেটা আমরা তার সম্পর্কে জানি, যেটা প্রমাণিত, সেটা হলো তার এক ভাই শিবিরের এক জঙ্গিকে হত্যা করার অপরাধে তার জেল হয়েছিল। জেল হওয়ার পরে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা ভিক্ষা করে ক্ষমা পেয়েছিলেন, এবং এটি কিন্তু রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা। এটি যে এই আজিজ সাহেবের ভাইয়ের ব্যাপারে প্রথম করা হলো তা কিন্তু নয়, অতীত হয়েছে। জিয়াউর রহমান করেছে, ওই যে শফিউল আলম প্রধানের ব্যাপারে করেছে, তারপরে আপনার পরবর্তী কালে ওই যে আপনার ঝন্টু নামে একজন, অনেক হয়েছে। কিন্তু এটা যে এটি আমি অবশ্যই আমি মনে করি না এটা ভালো প্র্যাকটিস, কিন্তু এটি হচ্ছে দেশে। তো এর বাইরে তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বলে মনে হয় না। আমেরিকাও কিন্তু বলেনি, আমেরিকা তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে যে তাকে এবং তার আত্মীয় স্বজনকে আমেরিকায় যেতে দেওয়া হবে না। কিন্তু কেন যেতে দেওয়া হবে না এই বিষয়টি কিন্তু আমেরিকা পরিষ্কার করে বলেননি। বললে ভালো হতো। তার বিরুদ্ধে কোনো আর্থিক লেনদেনের বা কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে বলে কিন্তু আমরা এই পর্যন্ত কোনো খবর পাইনি। সেটি হচ্ছে একমাত্র অভিযোগ যে তার ভাই রাষ্ট্রপতি থেকে ক্ষমা ভিক্ষা পেয়েছেন, এবং সেই ক্ষমায় তার কোনো ভূমিকা ছিল এমন কোনো কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। ভাই দরখাস্ত করেছে, রাষ্ট্রপতি তাকে। এটা কি দেশের ভাবমূর্তি কিংবা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে? শোনেন, এইটা যদি ক্ষুণ্ণ করে তাহলে তো সারা দেশেই, আপনার পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই যে আপনার প্রেরোগেটিভ যেটা বলে, আপনার রাষ্ট্র হেড অফ স্টেটের প্রেরোগেটিভ, এটা কিন্তু অনেক দেশেই, আপনার বাংলাদেশে তো হয়েছে, পাকিস্তানে হয়েছে, অনেক দেশে হয়েছে এবং হচ্ছে। সুতরাং আমি মনে করি না অর্থমন্ত্রী গতকালকে বলেছেন এটা কিন্তু আপনার এইটা উঠে এসেছিল কিন্তু আল জাজিরা অনুষ্ঠান থেকে, যে অনুষ্ঠান মারাত্মকভাবে সমালোচনা হয়েছে। কিন্তু সুতরাং উদ্দেশ্য প্রণোদিত ভুল হয়েছে। এখন তার বিরুদ্ধে আর্থিক লেনদেন বা আর্থিক দুর্নীতির কোনো কথা কিন্তু আসেনি। সুতরাং তার বিষয়টি কিন্তু আলাদা করে অর্থমন্ত্রী গতকালকে বলেছেন যে আর্মি চিফের বিষয়ে সরকার কিছু করেনি, আর্মি করবে। আর্মিতে না থাকলেও আর্মি করতে পারবে। শোনেন, এইখানে এক নম্বর, যদি উনি দুর্নীতি সত্যি করে থাকেন, উনিও দুর্নীতি দমন আইনের আপনার আওতায় যদি করে থাকেন দুর্নীতি দমন, উনি সামরিক বাহিনীতে ছিলেন বলেই যে দুর্নীতি শুধু সামরিক বাহিনী করতে পারবে, দুর্নীতি দমন করতে পারবে না তা কিন্তু নয়। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনও করতে পারে। কিন্তু আমার মনে হয় না এই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির কোনো খবর পাওয়া। ধন্যবাদ। আমরা যে তিনজন নিয়ে আলোচনা করছিলাম, এই তিনজন তো ধরেন খুব উচ্চ পদস্থ, সরকারের খুব কাছাকাছি। এদের বিরুদ্ধে যদি যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি যদি সত্যি হয়, প্রত্যাশা কি থাকবে আপনার ব্যবস্থার জায়গাটায়? প্রত্যাশা আপনার মানে এটা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? এইরকম উচ্চ পর্যায় থেকে ক্ষমতার অপব্যবহার এতদিন পর্যন্ত তো ইনারা বা এনাদের মতো আরো অনেকেই ধরাছোঁয়ার বাইরেই আছেন। এটাই তো আমার বক্তব্য হচ্ছে, এটা কেন ধরাছোঁয়ার বাইরে? মুখে বলবো আমরা আইনের চোখে সবাই সমান,
মাননীয় বিচারপতি, আমি একজন সরকারি আমলা, আপনি একজন নিউজম্যান, আমরা যেহেতু উঁচা স্তরে একটু আছি, সেই জন্য আমাদেরকে কোনো কিছু ছবে না। এটা একটা কথা হলো, আইন তো সকলের জন্যে, প্রয়োগ করে দেখান। মুখে খালি বলবেন যে আইনের চোখে সবাই সমান। এই বক্তৃতাটা তো মন্ত্রীরাও দেন, আমার সরকারি কর্মচারীরা দেন, সবাই যে যেখানে সেমিনারে আমার অধ্যাপক সাহেবরা, উকিল সাহেবরা, মুক্তার সাহেবরা সবাই বলেন না, দেখাই দিতে হবে যে আইনসভার সত্যিকার অর্থে যদি এরা দোষী সাব্যস্ত হয়ে থাকে, ভালো করে তদন্ত করুন, তদন্ত করে বলুন যে না না, এতদিন পর্যন্ত পত্রপত্রিকায় যা এসছে বেনজির সাহেব এরকম নজিরবিহীন এরকম অপকর্ম করেন নাই, বলেন, খালাস দিয়ে দেন, আমরা স্যালুট দিব তাকে। আর আজিজ আহমদ সাহেব না না কোনো ক্ষমতার অপব্যবহার করেন নাই। মার্কিন যুক্তরাষ্ট্র যে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? জো বাইডেনের সঙ্গে কি ওনার মানে কোনো রকম শত্রু? তা তো না। নিশ্চয়ই কোনো কিছু তারা পেয়ে জ্বালাই বাছাই করে টরে অন্য কোনো সেনাপ্রধানকে বা অন্য কাউকে তো দেয় নাই, এটা ওনাকে দিয়েছে। যেটা পত্রপত্রিকায় আমরা দেখলাম, ক্ষমতার অপব্যবহারটাই বড় কথা বলা হয়েছে আর কি। যে ক্ষমতার অপব্যবহার করে তিনি, তার বিরুদ্ধে অভিযোগ যেটা তারা এনেছে যেটা, এবং তারা মানে এটাতে তারা মোটামুটি প্রমাণ পেয়ে গেছে যে ক্ষমতার অপব্যবহার করে তিনি তার ভাইদেরকে তিনি সাহায্য করেছেন, অপকর্মের ব্যাপারে সাহায্য করেছেন। এটা তো মারাত্মক কথা আর কি। তো এটা এখন আমাদের মানে আমাদের তো কিছু করার নাই, তার এটা যেটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তিনি তার নিজেকে যদি প্রমাণ করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তিনি করেন নাই, খুব ভালো কথা। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে তো এটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে একজন সেনা প্রধান তিনি ক্ষমতার অপব্যবহার করে তার অপকর্মকারী অপরাধী যে সমস্ত ভাই ছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আর আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু চাচ্ছি যে এটার একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত সবগুলো কেসে আর কি হোক, ওই বেনজির আহমদের ব্যাপারে হোক, আজিজ আহমদের ব্যাপারে হোক, এমনকি ওই যে এমপি সাহেব মারা গেল আনোয়ারুল আজিম, এগুলো নিরপেক্ষ হোক। এবং আমরাও তেমনটাই আশা করি যে এবং অপরাধীরা যে যত বড় হোক না কেন সেগুলো তদন্ত হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছেন শামসুজ্জোহা চৌধুরী, মানিক, মুফাজ্জল করিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।